এতদিন বাদে হ্যাঁ আমি মণিপুরে গেছি, এটা কি টিক ইন দ্য বক্স ভিজিট হচ্ছে যে আমি এখানেও গেছি টিক ইন দ্য বক্স? যখন প্রয়োজন ছিল তখন তো আপনি গেলেন না। এখন কি আপনি কি কি বলার চেষ্টা করছেন, কি নির্দেশ দিচ্ছেন, কি আপনার মেসেজিং হচ্ছে যে কোথাও কোনো রকমের অসুবিধা হলে আমি যাব না, ওখানে আমি আমার জেনারেলসকে পাঠাতে পারি ম্যাক্সিমাম, যখন আমার ইচ্ছা হবে, যখন আমার সময় হবে, আমি যখন আমার বিদেশ সফর থেকে কিছুটা সময় বার করতে পারবো তখন আমি যাব। দিন ধরে যেখানে শ্মশান ঘাট হয়ে রয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, এতগুলো প্রপার্টিজ নষ্ট হয়েছে, যেখানে মহিলাদেরকে নগ্ন অবস্থায় প্যারেড করা হয়েছে, যেখানে মহিলাদের উপরে এত নির্যাতন হয়েছে, এতদিন বাদে প্রধানমন্ত্রী সময় পেন সেই মণিপুরে যাওয়ার জন্য? মণিপুর কি আমাদের দেশের ভেতরকার ইন্টিগ্রাল পার্ট নয়? এটা আমার প্রথম প্রশ্ন থাকবে। রাহুল গান্ধী তো এর মধ্যে মাল্টিপল টাইমস মণিপুর যেতে পেরেছে, তাহলে এতদিন সময় কেন লাগলো প্রধানমন্ত্রীর ওখানে যাওয়ার জন্য? কিসের ভয় ছিল? আমার দেশের যদি একটি রাজ্যে আগুন জ্বলে, এই রকম নির্যাতন হয়, এরকম সিভিক আনরেস্ট হয়ে যায়, তাহলে আমি অপেক্ষা করব যে কবে পরিস্থিতি একটু সামান্য হবে বা কবে আমি ওখানে যেতে পারবো? আমি তো সেদিন রাত্রে বা তারপরে পরে যাব ওখানে। এত দিন বাদে উনি কেন গেলেন না? মহিলাদেরকে ওখানে নগ্ন অবস্থায় প্যারেড করা হচ্ছিল, তাদের উপরে নির্যাতন করা হচ্ছিল, তখন কোথায় ছিল আমাদের কেন্দ্রীয় সরকারের মহিলা ওয়েলফেয়ার মিনিস্ট্রির মিনিস্টার্সরা, বা কোথায় ছিল ওমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করে, তাদের রিপ্রেজেন্টেটিভসরা, তাদের প্রতিনিধিরা? কোথায় ছিল বিজেপির মহিলা মোর্চা, যারা অন্য সমস্ত ব্যাপারে তো বড় বড় কথা বলেন, কিন্তু যখন নিজের দেশের ভেতরে আমাদেরই একটি রাজ্যে আমাদেরই বোনেদের উপরে এই রকম ভাবে অত্যাচার হয়েছে, তখন তারা কেন সামনে এসে কথা বলেননি? কেন তারা মণিপুরে গিয়ে সে নিপীড়িত মহিলাদের পাশে দাঁড়াননি? শান্তির পথে আসার জন্য বার্তা তো আমরা প্রথম দিন থেকে দেখছি। ওদের যা ওদের রিজার্ভেশন নিয়ে, ওদের যা ওদের সমস্যা আছে, বা ওদের যা ওদের গ্রিভিয়েন্স আছে একে অপরের বিরুদ্ধে, সেটার একটা যাতে বসে মিডিয়েট করে একটা শান্তিপূর্ণ অবস্থায় ওরা সহবাস করতে পারে, ওরা একসাথে বসবাস করতে পারে, সেটার জন্য অ্যাপিল তো আমরা বহুদিন ধরে করে যাচ্ছি। তো শান্তির অ্যাপিলটা এত দেরিতে কেন প্রধানমন্ত্রী? এবং শান্তির অ্যাপিলটা মিস্টার প্রাইম মিনিস্টার, আপনি এতদিন বাদে আপনি সময় পেলেন, আপনি এতগুলো বিদেশ সফরে চলে গেলেন, বিদেশ সফরে যান as one of the key representatives of the country, ওনাকে বিদেশ সফরে যেতে হবে, সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু বিদেশ সফরের আগে, বহুদিন আগে, যখন মণিপুরে আগুন লাগা শুরু হয়েছে, 28 মাস, 2 বছরের বেশি আমরা এই পরিস্থিতিতে আছি, আপনি সেই 2 বছরের মধ্যে একবারও সময় পেলেন না মণিপুরে যাওয়ার? আপনার উপস্থিতিতে ওখানে একটা খুব স্ট্রং মেসেজ যেত সাধারণ মানুষের কাছে। আপনি এতদিন বাদে যাওয়ার সুযোগ পেলেন, এবং তখন আপনি ভাবছেন যে বিরোধী দলের প্রতিনিধিরা উঠে দাঁড়িয়ে আপনার জন্য হাততালি দেবে। সরি, এতে আমরা হাততালি দিতে পারলাম না। আমাদের একটাই প্রশ্ন, যে যখন ওখানে আগুন জ্বলছিল এবং এখনো ওখানে অনেক জায়গা আনরেস্ট রয়েছে, আপনি আগে যেতে পারতেন। আগে, এবং একবার কেন, আপনার ওখানে বহুবার যাওয়া উচিত। আমার দেশের যদি কোনো একটা জায়গায় এরকম আগুন জ্বলে, এরকম ভাবে আমাদের যদি সিভিক আনরেস্ট হয়, তাহলে সেখানে দেশের মেইন গার্ডিয়ান হিসেবে আপনার অনেকদিন আগে যাওয়া উচিত। তিনি বলছেন যে মণিপুরের পাশে গোটা দেশ আছে, সরকার আছে, মণিপুরের উন্নয়নের জন্য কাজ হবে, হাজার হাজার বাড়ি তৈরি হয়েছে, সেই খতিয়ানও প্রধানমন্ত্রী দিলেন মণিপুরে গিয়ে। প্রধানমন্ত্রী সুবক্তা, উনি অনেক রকমের কথা নিজের বক্তব্যের মধ্যে বলতে পারেন। ওনার বলা, যদি সত্যি মানুষ ওখানে অত সুখে থাকতেন, শান্তিতে থাকতেন, তাহলে এই যে এতগুলো বাড়ি পোড়ানো হলো, এত প্রপার্টিজ ডিস্ট্রয় হলো, প্রাণনাশ হলো, সেগুলো কি হতো? এত মহিলাদের উপরে নির্যাতন হতো, সেগুলো কি হতো? নিশ্চয়ই হতো না। তাহলে গ্যাপ তো থেকেছে। এটা তো ডাবল ইঞ্জিনের সরকার, ওনাদের রাজ্যেও সরকার, এখন রাষ্ট্রপতি শাসন চলছে। যখন এইটা শুরু হয়েছে তখন তো ডাবল ইঞ্জিন সরকার ছিল, ওদের রাজ্যেও সরকার ছিল, কেন্দ্রেও সরকার ছিল। তো সেই অবস্থায় যখন এটা কমপ্লিটলি একটা গভর্নেন্স ফেলিয়ার, যেটা এটাকে থামাতে পারেনি, এখন উনি গিয়ে বলছেন যে আমি এই করেছি সেই করেছি। 2 বছর তো লেগে গেল ওনার ওখানে যেতে। তাই ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি এতদিন বাদে গেছেন, একবার গেছেন, এবং এখন যে উনি বড় বড় ক্লেমস গুলো করছেন, তাতে মণিপুরের সাধারণ মানুষ তো মেনে নেবেই না। মণিপুরের অ্যাকাউন্টে দেশের সাধারণ মানুষও এটা মেনে নেবে।
মিতাদি, আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি কি আশা করছেন কবে মণিপুর একদম সম্পূর্ণ শান্ত হবে, কবে মণিপুরে আবার গণতন্ত্র ফিরবে, কবে মণিপুর থেকে রাষ্ট্রপতি শাসন শেষ হবে এবং সেখানে ভোটের মধ্যে দিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে? আপনি বলেন কবে আশা করছি? আশা তো করি যে আজকে রাত্রের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু আশা এবং বাস্তবের মধ্যে, স্বপ্ন এবং বাস্তবের মধ্যে সবসময় একটা তফাৎ থেকে যায়। কাজে ওখানকার যা গ্রাউন্ড রিপোর্ট, ওখানকার যা, যদি আপনি বাস্তবিক ক্ষেত্রে দেখতে চান, মূল্যায়ন করতে চান, তাহলে আমার মনে হয় এখনো সময় লাগবে পুরো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, আশা তো আমরা করবোই, আমরা সবাই চাইবো যে তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত এসে যাক, ওখানে কোনো অশান্তি, কোনো রকমের সন্ত্রাস না হয়, এবং আমরা সবাই চাইবো যে ওখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, লোকে নিজের গণতান্ত্রিক অধিকার দিয়ে তারা ওখানকার সরকার যাতে নির্বাচন করতে পারে, ওদের মানুষের প্রতিনিধি যাতে ওখানে সরকারে থাকে, মানুষের কথা যাতে বলা হয় সেই সরকারের দ্বারা। তো আমরা সবাই আশা করব যে ওখানে খুব স্বাভাবিক অবস্থা, পরিস্থিতি যাতে ফেরত এসে যায়, এবং সেটা যত শীঘ্রই সম্ভব সেটা এসে যায়। কিন্তু আমি যেটা বললাম, আশা এবং স্বপ্ন এবং বাস্তবের মধ্যে সবসময় একটা পার্থক্য থেকে যায়। আপনারা কংগ্রেসের তরফ থেকে ভোট চোর গদি চোর স্লোগান দিচ্ছেন, সেই সময়ে তার আগে আপনারা প্রশ্ন তুলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন মণিপুরে যাচ্ছে না, প্রধানমন্ত্রী মণিপুরে গেলেন, এবার আপনারা স্লোগান দিচ্ছেন ভোট চোর গদি চোর। আপনার কি মনে হচ্ছে যে দেশের ক্ষেত্রেও এই ধরনের কিছু একটা হতে পারে, যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে আসতে পারেন, কারণ মণিপুরে তো রাষ্ট্রপতি শাসন রয়েছে? ভোট চোর গদি চোর বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কম্প্রোমাইজড হওয়া বা বিজেপি ডিপার্টমেন্ট হিসেবে কাজ করা, স্বচ্ছ ভোটার তালিকার না মানা, এটা একটা আলাদা বিষয়। মণিপুরে যে অশান্তি হয়েছে সেটা একটা আলাদা বিষয়। এই দুটো বিষয়কে আপনি মিশিয়ে দেখতে পারেন না। প্রথম কথা হচ্ছে, ভোট চোর গদি চোর কিন্তু আমরা বলছি না, আর এটা শুধু কংগ্রেস পার্টির কথা না, এটা আমাদের দেশে যত ভারতীয় নাগরিক আছে, প্রতিটি ভারতীয় নাগরিকের একটা বেসিক রাইট এবং অধিকার হচ্ছে ভোট দেবার অধিকার। সেই অধিকার যদি ছিনিয়ে নেওয়া হয় মানুষের থেকে, আপনি একটা পার্টিকে ভোট দিলেন, আপনার কনস্টিটুয়েন্সি লোকেরা বেশিরভাগ নাম্বারে একটা পার্টিকে ভোট দিল, এবং আরেকটা পার্টির প্রতিনিধি সে জয়ী হয়ে বেরিয়ে গেল কারণ ভোটার লিস্টে ম্যানিপুলেশন করা হয়েছে, ভোট চুরি হয়েছে, সেটার বিরুদ্ধে শুধু কংগ্রেসের সমর্থক হিসেবে নয় বা শুধু তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে নয়, সেটার বিরুদ্ধে কিন্তু সোচ্চার হওয়ার সম্পূর্ণ অধিকার বিজেপির সমর্থকদেরও আছে, লেফট পার্টির সমর্থকদেরও আছে, সমস্ত রাজনৈতিক দল। ইভেন যদি আপনি পলিটিক্যাল হন, আপনার যদি কোনো রাজনৈতিক দলের সাথে আপনি যদি সমর্থন না করেন, আপনি যদি ভিন্ন ভিন্ন জায়গায় ভোট দেন, প্রার্থী দেখে ভোট দেন বা নোটাতে ভোট দেন, তাহলেও এটা আপনার অধিকার। আপনার অধিকার যদি কেউ চুরি করে, সেটার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কিন্তু রাইট আপনারও আছে। এটা কিন্তু শুধু রাহুল গান্ধী ভার্সেস সিসিআই এর ব্যাটল হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাহুল গান্ধীজি সেন্ট্রাল বেঙ্গালুরু লোকসভা কেন্দ্রকে দেখিয়ে এবং তার মধ্যে শুধু একটি অ্যাসেম্বলি সেগমেন্টে মহাদেবপুরা 1,00,000-র বেশি ভোট ডেটা দিয়ে প্রমাণ করে দিয়েছে, তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছে 5টা অ্যাকাউন্টে কিভাবে 1,00,000-র বেশি ভোট চুরি হয়েছে শুধু একটা অ্যাসেম্বলিতে। ওই পার্টিকুলার লোকসভাতে বাকি 6টা অ্যাসেম্বলিতে কংগ্রেসের প্রার্থী এগিয়ে ছিল। সেন্ট্রাল বেঙ্গালুরু কর্ণাটকায় শুধু একটা অ্যাসেম্বলিতে 1 লাখের বেশি ভোটে পিছিয়ে যাওয়াতে 32,000 ভোটে হেরে যায় সেন্ট্রাল বেঙ্গালুরুর কংগ্রেস প্রার্থী। এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা উত্তর দিতে পারেননি ওই ডেটার কোয়ালিটি নিয়ে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একবারও বলতে পারেনি এটা আমাদের ডেটা না। বা আপনি বলছেন এই বাড়িতে 80টা ভোটার, একটা ছোট্ট বেডরুমে 80টা ভোটার রেজিস্টার্ড, তারা ওখানে থাকে না, এটা ভুল বলছেন। এই দেখুন ডেটা, এই বাড়িতে শুধু 2টো লোক থাকে, এই 2টো লোক রেজিস্টার্ড। আপনি 80টার নাম পেলেন কোথা থেকে? এই বাড়িতে আপনি বলছেন 48টা ভোটার রেজিস্টার্ড, এটা ভুল কথা। অথচ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেক কোম্পানি যেগুলো, অল্ট নিউজ এর মতো কোম্পানি, তারা গিয়ে কিন্তু এটা ফ্যাক্ট চেক করে দেখেছে যে রাহুল গান্ধী যে তথ্যগুলো সামনে আনছেন সেগুলো কিন্তু সঠিক তথ্য। তাহলে বক্তব্য কি? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলছেন? আপনি আন্ডার ওথ এসে বলুন, ডিক্লারেশন দিন। 5টার পরে কেন ভোটার পার্সেন্টেজ হঠাৎ করে জাম্প করছে কিছু কিছু কনস্টিটুয়েন্সিতে আমরা দেখাতে পারবো না? সিসিটিভি ফুটেজ দিলে নাকি মা বোনেদের প্রাইভেসি লঙ্ঘন হয়ে যাচ্ছে।
এই ধরনের বোকা বোকা কিছু এক্সকিউজ দেওয়া ছাড়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ডেটা ভুল, বা এটা আমাদের ডেটা নয়, এটা সঠিক ডেটা, এই বাড়ির জন্য এটা সঠিক ডেটা, আপনার ডেটাটা ভুল ডেটা দিয়েছেন আপনি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একবারের জন্য বলতে পারবো না। তার মানে রাহুল গান্ধী এতগুলো দিন হয়ে গেল, 7ই অগস্ট আমি যদি ভুল না বলি রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স হয়েছিল, আজকে 13ই সেপ্টেম্বর, 1 মাসের বেশিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার পুরো স্টাফ নিয়ে, তার পুরো ডেটা অ্যানালিটিক্স টিম নিয়ে একটা ডেটাতে ভুল খুঁজে বার করতে পারে। তার মানে রাহুল গান্ধী ঠিক বলছেন যে 1 লক্ষর বেশি ভোট চুরি করে ওই কেন্দ্রে আমাদের প্রার্থীকে জবরদস্তি হারানো হয়েছিল। সাইলেন্ট রিগিং, সাইন্টিফিক রিগিং, সাইলেন্ট রিগিং। অর্থাৎ ওই কেন্দ্রে বেশিরভাগ লোক কংগ্রেস প্রার্থীর জন্য ভোট দিয়েছিলেন, কিন্তু জিতেছে বিজেপি। বিজেপি টোটাল আসন কটা পেয়েছিল 2024-এ? 240। যদি 25টা সিট এদিক থেকে ওদিক হতো, ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে ছিল 234, যদি 25টা সিট এই দিক থেকে ওদিক হতো, আজকে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টারের চেয়ারে বসে থাকতেন। এবং এখন অব্দি আপনারা শুধু ট্রেলার দেখেছেন, এটা কিন্তু কংগ্রেসের শুধু সংগ্রাম নয়, আমরা হয়তো লিড করছি এটা, কিন্তু এটা প্রতিটি মানুষ এবং যারা বিজেপি সমর্থক তাদেরও সংগ্রাম। আজকে ধরুন আপনি বিজেপিকে ভোট দিচ্ছেন, কালকে আপনি কোনো অন্য কারণে অন্য কোনো আপনার মনে হলো বিজেপি এটা ঠিক করছে না, এই সাম্প্রদায়িক রাজনীতিকে আমি ভোট দেবো না, বা আপনার মনে হলো এই দুর্নীতি স্ক্যামে জড়িত হয়ে গেছে এই লিডার, আমি আমার ভোটটাকে চেঞ্জ করব, কিন্তু আপনি যদি তখনও এক রেজাল্ট দেখেন, তার মানে কি আপনার অধিকারটাকে আপনার থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। তো এই লড়াইটা সব ভারতীয় নাগরিক, রাজনৈতিক কোন দলের আপনি সমর্থক সেটার ঊর্ধ্বে গিয়ে ভাবতে হবে, এটা দেশের গণতন্ত্র বাঁচানোর লড়াই। এটা কিন্তু শুধু রাহুল গান্ধী ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়। এবং এখানে আপনারা শুধু ট্রেলার দেখেছেন, সেন্ট্রাল বেঙ্গালুরু, মহাদেবপুরা ওয়াজ জাস্ট দ্য ট্রেলার। এরপরে আসছে হরিয়ানা ইলেকশন। হরিয়ানা ইলেকশনে আমরা হেরেছি কিন্তু শুধু 18টা না 17টা সিটের মাঝে, কংগ্রেস আর বিজেপির মধ্যে সামনাসামনি লড়াই ছিল। হরিয়ানার অ্যাসেম্বলি ইলেকশনের রেজাল্ট আমরা নিয়ে আসবো, এবং সেখানেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে কোনো জবাব থাকবে না। তো এই সিসিটিভি ফুটেজ দিলে মা বোনেদের ইয়ে হবে, প্রাইভেসি হবে, এই সমস্ত বাজে হাস্যকর লজিক না দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উচিত আমাদেরকে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেবল স্ক্রিপ্ট দেওয়া, যাতে আমরা আমাদের ডেটাগুলো পড়তে পারি, কারণ এটা আমরা ম্যানুয়ালি অ্যানালাইজ করছি। ওরা ম্যানুয়াল এই জন্য দেয় আমাদেরকে, প্রিন্ট আউটস দেয় বা ম্যানুয়াল লিস্ট দেয়, যাতে আমরা অ্যানালিসিস করতে আমাদের বহু সময় লেগে যায়। কিন্তু এখন আমরা আরো সচেতন হয়ে গেছি এবং আমরা চাইবো যে ওরা আমাদের ইলেকট্রনিক ভোটার লিস্ট দিক এবং আমাদেরকে সিসিটিভি ফুটেজ, এবং ওরা যে কম্প্রোমাইজ ওদের প্রেস কনফারেন্সেস দেখে বোঝা যাচ্ছে। Election Commission of India is acting like a frontal cell or a department of BJP. তাই জন্য আমরা বলছি যে আপনি চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন মিস্টার মোদী। হ্যাঁ, 2014-তে আপনি ম্যান্ডেট পেয়েছিলেন, 2024-এ আপনার কাছে ম্যান্ডেট ছিল। 10 বছরে বহু কিছু পরিবর্তন হয়ে গেছে এই ভারতবর্ষের প্রেক্ষাপটে। তাই এই লড়াই আমরা লড়বো এবং সামনে নির্বাচনে আমরা কিন্তু এই চুরিটা আর হতে দেবো, কারণ আপনাদের চুরি আমরা ধরে নিচ্ছি।